নমস্কার বন্ধুরা, আইএস হবে তোমাদের সকলকে স্বাগত। ইন্ডিয়ান পলিটির 1000+ এমসিকিউ ডিসকাশন সিরিজের এটা প্রথম পার্ট। তো শুরু করার আগে বলে রাখি, ফার্স্ট আমরা পলিটির স্ট্যাটিক কোশ্চেনগুলো আলোচনা করব, তারপর আমরা পলিটির ডাইনামিক দিকে ফোকাস করব, মানে রিসেন্ট অ্যামেন্ডমেন্ট, বিল, ভার্ডিক্ট এগুলো আমরা আলোচনা করব। তো দেখো, কোশ্চেনের স্ট্যান্ডার্ড এখানে বেসিক্যালি স্টেট পিসিএস আর রেলওয়ে, এসএসসি সিজিএল এগুলোর উপরেই বেস করে তৈরি করা। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কি আছে দেখে নেই। ফার্স্ট কোশ্চেন বলেছে, দ্য অরিজিনাল কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ পাবলিশড অ্যাট। তো ভারতের প্রথম অরিজিনাল কনস্টিটিউশন পাবলিশ হয়েছিল দেরাদুনে। তো এর ক্যালিগ্রাফার কে ছিলেন? এর ক্যালিগ্রাফার ছিলেন প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। তো এটা হলো প্রেম বিহারী নারায়ণ রায়জাদার ছবি। তো এখানে দেখো, ক্যালিগ্রাফার মানে বেসিক্যালি তিনি সংবিধানটা লিখেছিলেন। তো হিন্দিতে কে লিখেছিলেন? হিন্দিতে লিখেছিলেন বসন্ত কৃষ্ণ বৈদ্যা। আর এই কনস্টিটিউশনকে ডেকোরেট কে করেছিলেন? ডেকোরেট করেছিলেন নন্দলাল বোস। নেক্সট কোশ্চেন বলেছে, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ ফ্রেম বাই। তো প্রথম কনস্টিটিউশন ফ্রেম করেছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। আর এই কনস্টিটিউশন তৈরির জন্য একটা ড্রাফটিং কমিটি তৈরি হয়েছিল। তো ড্রাফটিং কমিটি তৈরি হয়েছিল 29 আগস্ট 1947-এ। তো এই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? চেয়ারম্যান ছিলেন বি.আর. আম্বেদকর। আর এই সংবিধান তৈরির আইডিয়া দিয়েছিলেন এম.এন. রয়। আর প্রথম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যে সিটিংটা হয়েছিল সেটা হয়েছিল 9 ডিসেম্বর 1946-এ। আর সংবিধান তৈরি হতে মোট সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। আর এই সংবিধান গৃহীত হয় 26 নভেম্বর 1949-এ। তাই 26 নভেম্বর দিনটিতে সংবিধান দিবস হিসাবে পালন করা হয়। আর এই সংবিধান তৈরির জন্য প্রথম রেকমেন্ডেশন দিয়েছিল ক্যাবিনেট মিশন প্ল্যান 1946। নেক্সট কোশ্চেন কি আছে দেখে নেই। নেক্সট কোশ্চেন বলেছে, অ্যান্টি ডিফেকশন ল ইজ গিভেন ইন হুইচ শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো দেখো, দল ত্যাগ বিরোধী আইন। তো দল ত্যাগ বিরোধী আইন ভারতের সংবিধানের কোন শিডিউলে মেনশন করা আছে? তো এটা সঠিক অ্যান্সার হবে 10th শিডিউল। তো 10th শিডিউল প্রথম ইন্ট্রোডিউস করা হয়েছিল 52nd অ্যামেন্ডমেন্ট 1985-এ। তো এখানে বেসিক্যালি ডিসকোয়ালিফিকেশন করা হয়। দেখো, কোনো এমএলএ বা এমপি সে যদি পয়সার বিনিময়ে অন্য দলে চলে যায়, তা পিকচারে দেখতে পাচ্ছ তোমরা, একজন এমএলএ বা এমপি পয়সার বিনিময়ে অন্য দলে চলে যাচ্ছে। তো এখানে কি হয়? এখানে যে লোকসভার ক্ষেত্রে কি হয়, লোকসভার যে স্পিকার তিনি ডিসকোয়ালিফাই করেন, আর রাজ্যসভার ক্ষেত্রে রাজ্যসভার যিনি চেয়ারম্যান তিনি ডিসকোয়ালিফাই করেন। তো এক্ষেত্রে দুটো টাইপের ডিসকোয়ালিফিকেশন আছে, একটা অ্যান্টি ডিফেকশন লর জন্য একটা ডিসকোয়ালিফিকেশন, আর একটা কোয়ালিফিকেশন কম থাকলে তার জন্য ডিসকোয়ালিফিকেশন একটা হয়। তার মানে দেখো, এমএলএ বা এমপি হওয়ার জন্য যে যোগ্যতাগুলো প্রয়োজন সেগুলো যদি না থাকে তখনও কিন্তু ডিসকোয়ালিফিকেশন করা হয়। তবে সেক্ষেত্রে ডিসকোয়ালিফিকেশন করে প্রেসিডেন্ট উইথ দ্য হেল্প অফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আর সেকেন্ড শিডিউলে বলা আছে অ্যালাওয়েন্স নিয়ে। বেসিক্যালি এখানে প্রেসিডেন্ট, গভর্নর অফ স্টেট আর ডেপুটি স্পিকার অফ লোকসভা, রাজ্যসভা এদের স্যালারি নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। আর থার্ড শিডিউলে ওথ নিয়ে বলা আছে। আর ফোর্থ শিডিউলে বলা আছে অ্যালোকেশন অফ সিটস ইন দ্য রাজ্যসভা। নেক্সট কোশ্চেন বলেছে, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন রাইট টু লাইফ। তো রাইট টু লাইফ কোন আর্টিকেলে আছে? রাইট টু লাইফ আছে আর্টিকেল 21-এ। তো রাইট টু লাইফ হলো একটা ফান্ডামেন্টাল রাইট। তো ফান্ডামেন্টাল রাইটের কনসেপ্ট আমরা বড় করেছিলাম ইউএসএ থেকে। আর আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35 পর্যন্ত ফান্ডামেন্টাল রাইট। তো ফান্ডামেন্টাল রাইটকে বলা হয় ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আর 14 থেকে 18 পর্যন্ত হলো রাইট টু ইকুয়ালিটি। 19 থেকে 22 হলো রাইট টু ফ্রিডম। 23 থেকে 24 হলো রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। 25 থেকে 28 হলো রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান। 29 থেকে 21 হলো কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট। আর 32 থেকে 35 হলো রিটস। নেক্সট দেখো, আর্টিকেল 14 সম্বন্ধে বলেছে। তো আর্টিকেল 14 অফ আওয়ার কনস্টিটিউশন ইজ রিলেটেড উইথ। তো আর্টিকেল 14-এ বলা হয়েছে ইকুয়ালিটি বিফোর ল, মানে আইনের চোখে সকলে সমান। সে মুখ্যমন্ত্রী হোক বা সাধারণ নাগরিক, সকলেই আইনের চোখে সমান। নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নেই। নেক্সট কোশ্চেন বলেছে, ফোর্স লেবার অর বেগার ইজ এ ভায়োলেশন অফ হুইচ ওয়ান অফ দ্য ফলোইং আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো এটা বেসিক্যালি আর্টিকেল 23 ভায়োলেশন। তো আর্টিকেল 23-তে কি বলা হয়েছে? প্রহিবিশন অফ ট্রাফিকিং ইন হিউম্যান বিং অ্যান্ড ফোর্স লেবার। তো এক্ষেত্রে দেখো, ট্রাফিকিং ইন হিউম্যান বিং অ্যান্ড বেগার অ্যান্ড আদার সিমিলার ফর্ম অফ ফোর্স লেবার। তো বেসিক্যালি বেগার হলো একটা সিমিলার ফর্ম অফ ফোর্স লেবার। তো আর্টিকেল 23-তে বলা হয়েছে ফোর্স লেবার অথবা বেগার এটা ভায়োলেট করে আর্টিকেল 23-কে। তো নেক্সট দেখো, আর্টিকেল 16 যেটা আছে সেটা বেসিক্যালি ইকুয়াল অফ অপরচুনিটি ইন দ্য ম্যাটার অফ পাবলিক এমপ্লয়মেন্ট। তো সরকারি চাকরির ক্ষেত্রে সকলকে সমান সুযোগ সুবিধা দিতে হবে, এটা আর্টিকেল 16-এ বলা আছে। আর আর্টিকেল 17-এ বলা আছে প্রহিবিশন অফ আনটাচেবিলিটি। আর 19-এ কি বলা আছে? ফ্রিডম অফ স্পিচ। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য পাওয়ার টু ফর্ম নিউ স্টেট অর টু চেঞ্জ দ্য বর্ডার অফ দ্য স্টেট। তো নিম্নলিখিত কোন বডির ক্ষমতা আছে নতুন রাজ্য ফর্ম করার অথবা কোনো রাজ্যের সীমানা নির্ধারণ করার? তো এটার অ্যান্সার হবে পার্লামেন্ট।
তো পার্লামেন্ট কত নম্বর আর্টিকেলে আছে? আর্টিকেল 79-এ পার্লামেন্টের কথা উল্লেখ করা আছে, আর্টিকেল 52-তে প্রেসিডেন্টের কথা উল্লেখ করা আছে, আর আর্টিকেল 324-এ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কথা উল্লেখ করা আছে। নেক্সট হলো হুইচ টাইপ অফ রিট ইজ নট ইস্যুড আন্ডার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো কোন ধরনের রিট ভারতের সংবিধানে ইস্যু করা হয় না? তো দেখো রিট বেসিক্যালি আর্টিকেল 32-তে মেনশন করা আছে। রিট হলো 5টা। হেভিয়াস কর্পাস, হেভিয়াস কর্পাস মানে কি সশরীরে হাজির করা কোনো বন্দীকে। ম্যান্ডামাস, ম্যান্ডামাস মানে পরমাদেশ, যখন কোনো হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কোনো ব্যক্তি বা বডিকে আদেশ দেয় তখন তাকে বলা হয় ম্যান্ডামাস। প্রহিবিশন, প্রহিবিশন মানে কি কোনো একটা কেস সেটা যদি হাইকোর্টের জুরিসডিকশনের মধ্যে না আসে তখন সেটা চলে যায় সুপ্রিম কোর্টের কাছে। সাচিওরারি মানে কি হাইকোর্ট কোনো কেসের রায় দিয়েছে সেটা যদি সুপ্রিম কোর্ট নাকচ করে দেয় তখন তাকে বলা হয় সাচিওরারি। আর কোয়ারেন্টো মানে কি রংলি অ্যাপয়েন্টেড, কোনো ব্যক্তিকে যদি রংলি অ্যাপয়েন্টেড করে কোনো অথরিটি তখন তাকে বলা হয় কোয়ারেন্টো। তো এক্ষেত্রে অ্যান্সার কোনটা হবে? এক্ষেত্রে অ্যান্সার হবে ইনজাকশন। নেক্সট কোশ্চেন বলেছে চেয়ারম্যান অফ ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন শুড বি। তো চেয়ারম্যান অফ ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন কে হবেন? রিটায়ার্ড চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তো দেখো এখানে প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট 1993-তে বলা হয়েছে যে ন্যাশনাল হিউম্যান রাইট কমিশনের চেয়ারম্যান কে হবেন? দ্য রিটায়ার্ড চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হবেন। তো বর্তমানে এই চেয়ারপারসন কে আছেন? বর্তমানে চেয়ারপারসন আছেন এইচ.এল. দত্ত। নেক্সট কোশ্চেন বলেছে ইফ এ গ্রুপ অফ রিচ পিপল ইউজ পাওয়ার ফর দেয়ার সেলফিশ গোল ইট ইজ কল্ড। তো এটাকে বলা হয় অলিগোক্রেসি। অলিগোক্রেসি বেসিক্যালি কি? এ ফিউ পিপল দ্যাট হোল্ড পাওয়ার, মানে কিছু সংখ্যক মানুষ যারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য যখন পাওয়ারকে কার্ভ করে তখন তাকে বলা হয় অলিগোক্রেসি। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে হুইচ বডি ডিসাইড দ্য কন্ডিশন ফর গেটিং দ্য সিটিজেনশিপ অফ ইন্ডিয়া। তো ভারতের নাগরিকত্ব প্রদানের ক্ষেত্রে কোন বডি সর্বোচ্চ ডিসিশন নেয়? তো এটার অ্যান্সার হবে পার্লামেন্ট। তো সিটিজেনশিপের উল্লেখ করা হয়েছে আর্টিকেল 5 থেকে 11-তে। তো ভারতের সিটিজেনশিপ হলো সিঙ্গেল সিটিজেনশিপ। আর ভারতের সংবিধানে এই সিটিজেনশিপের আইডিয়া নেওয়া হয়েছে ব্রিটেন থেকে। তো আমরা বাই বার্থ মানে জন্মসূত্রে, ডিসেন্ট উত্তরাধিকার সূত্রে, ন্যাচারালাইজেশন প্রাকৃতিকভাবে, রেজিস্ট্রেশন মানে বিবাহ বন্ধনের দ্বারা অথবা প্রপার্টির সূত্রে আমরা ভারতের নাগরিক হতে পারি। নেক্সট দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য রিট। তো নিম্নলিখিতদের মধ্যে কোনটা রিট নয়? তো এখানে দেখো রিপ্রিমান্ড একটা রিট নয়। তো এই হেভিয়াস কর্পাস, প্রহিবিশন, কোয়ারেন্টো এগুলো হলো রিট। প্রসঙ্গত এই কথা বলে রাখি যে হাইকোর্টের ক্ষেত্রে রিটের কথা উল্লেখ করা হয়েছে আর্টিকেল 226-এ, আর সুপ্রিম কোর্টের ক্ষেত্রে রিটের কথা উল্লেখ করা হয়েছে আর্টিকেল 32-তে। নেক্সট দেখো হোয়েন ওয়ার দ্য ফান্ডামেন্টাল ডিউটিজ ইনসার্টেড ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো ফান্ডামেন্টাল ডিউটি প্রথম ইনসার্ট করা হয়েছিল 1976-এ। তো এটা সন সিং কমিটির রেকমেন্ডেশনে এই ফান্ডামেন্টাল ডিউটি ইনসার্ট করা হয়েছিল। তো এই ফান্ডামেন্টাল ডিউটি বড় করা হয়েছিল রাশিয়া থেকে। তো প্রথম 10টা ডিউটি ইনসার্ট করা হয়েছিল। তো এটা দেখো 42nd অ্যামেন্ডমেন্ট 1947-এ আর্টিকেল 51-এর পার্ট 4-এ এই 10টা ডিউটি ইনক্লুড করা হয়েছিল। তারপর 11তম ডিউটিটা ইনক্লুড করা হয়েছিল 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 2002-তে। নেক্সট কোশ্চেন বলেছে হু প্রপোজ দ্য প্রিয়াম্বেল বিফোর দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য কনস্টিটিউশন। কে ড্রাফটিং কমিটির এই প্রিয়াম্বেলের আইডিয়া দেওয়ার আগে কে প্রথম প্রিয়াম্বেলের আইডিয়া দিয়েছিলেন? তিনি হলেন জওহরলাল নেহেরু। তো জওহরলাল নেহেরু প্রথম প্রিয়াম্বেলের নাম দিয়েছিলেন অবজেক্টিভ রেজলিউশন। তো এই অবজেক্টিভ রেজলিউশনের আইডিয়া দিয়েছিলেন 13ই ডিসেম্বর 1946-এ, আর এটাকে অ্যাডপ্ট করা হয়েছিল 22 নভেম্বর 1947-এ। তো ঠাকুরদাস ভার্গব ইনি প্রিয়াম্বেল সম্বন্ধে বলেছেন প্রিয়াম্বেল ইজ দ্য কি অফ কনস্টিটিউশন। ঠিক আছে, তো বিএন রাও কে ছিলেন? বিএন রাও ছিলেন কনস্টিটিউশনাল অ্যাডভাইজার, আর এই প্রিয়াম্বেলকে বলা হয় মডার্ন হরোস্কোপ অফ ইন্ডিয়া। আর দেখো মহাত্মা গান্ধী ইনি তো লেজিসলেচারের পার্টি ছিলেন না, আর বি আর আম্বেদকর ছিলেন খসড়া কমিটির চেয়ারম্যান। থ্যাংক ইউ। নেক্সট লেকচারে আবার তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।